হ্যালো আসসালামু আলাইকুম। সো জিএসটি নিয়ে একটা কথা প্রচলিত আছে ভাই, জিএসটি তে পাস করলেই চান্স হয়ে যায় বা জিএসটি তে বসলে আসলে চান্স হয়ে যায়। ব্যাপারটা কি আসলেই সত্য কাজ করে আর কেনই বা কাজ করে? আবার জিএসটি কাটমার্ক আসলে কত হয়? কেন এত কম পায় মানুষ চান্স পাওয়া যায়? সো এটার মেইন রিজন হচ্ছে ভাই জিএসটি এই ইউনিটের কথা যদি বলি, এখানে প্রায় 19টার মতো ইউনিভার্সিটি আছে। সো এই 19টা ইউনিভার্সিটিতে তোমার প্রায় 8297টার মতো সিট আছে। এই যে 8297টা সিট, এটা তুমি বলতে পারো বাংলাদেশের যে কোনো অ্যাডমিশন থেকে অনেক বেশি। সো যেহেতু এখানে তোমার সিট অনেক বেশি, যে কারণে বলা যায় যে মোটামুটি যদি কেউ পাস করে একটু ভালো রেজাল্ট করে, মোটামুটি রেজাল্ট করলেই তার কিন্তু এখানে চান্স হয়ে যায়। আর যদি বলি অল অ্যাবাউট কাটমার্কস, যে জিএসটি কাটমার্ক আসলে কত হয়, যদি একটু খেয়াল করো, আমরা যে লাস্ট কয়েক বছরের কাটমার্কটা একটু খেয়াল করবো, 2020-21 সেশনে কাটমার্ক ছিল 36 প্লাস। তার মানে যে 36 প্লাস পাইছে ও কিন্তু একটা সিট পাইছে। তবে এখানে একটু বলতে রাখি, এটা কিন্তু তারাই যারা ফিজিক্স, আমাদের কয়টা দাগাইতে হয়, চারটা না, ফিজিক্স আর কেমিস্ট্রি তো ম্যান্ডেটরি, তাই না? ফিজিক্স আর কেমিস্ট্রি তো দাগাইছি, প্লাস এর সাথে বায়ো এবং ম্যাথ দাগাইছে, তাই ঠিক আছে? তোমরা অলরেডি জানো বায়ো এবং ম্যাথ দাগাইলে কাটমার্কটা কম হয়। তো 36 প্লাস পাই কিন্তু সেটা সিট কনফার্ম করতে পারছে। আর যদি বলি 21-22-এ 45 প্লাস পাই কিন্তু একটা সিট কনফার্ম করতে পারছে। 22-23-এ 48 প্লাস পাই কিন্তু একটা সিট কনফার্ম করতে পারছে। আর যদি 23-24, 38, 24-25, 45 প্লাস পেয়ে কিন্তু একটা সিট কনফার্ম করতে পারছে। তো এই জন্য বলা হয় জিএসটি তে আসলে বসলেই বা মোটামুটি পাস করলে কিন্তু মোটামুটি এখান থেকে একটা সিট কনফার্ম করা যায়। সো আমাদের যাদের রেজাল্টগুলো একটু খারাপ হয়ে গেছে সামহাও, এবারে এডমিশনটা খুবই কনজেস্টেড ছিল, সো অনেকে থেকে গেছে ভালো প্রিপারেশন নিতে পারেনি, তাদের জন্য জিএসটি খুবই খুবই ভালো একটা অপশন। কেন ভাই বলতেছি, জিএসটির মধ্যে যে 19টা ইউনিভার্সিটি আছে না, এর মধ্যে কিন্তু প্রমিনেন্ট অনেকগুলো ইউনিভার্সিটি আছে। যেমন আমি যদি বলি এখানে দুইটা এবার ইউনিভার্সিটি ম্যাক্সিমাম, সেটা এক টাইপের হচ্ছে তোমার সাধারণ বিশ্ববিদ্যালয় যেখানে সবকিছু পড়ানো হয়, আরেক টাইপের হচ্ছে তোমার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেখানে তুমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো পড়তে পারবা। সো যাদের একটা ড্রিম ছিল যে ভাই আমি সিএসসি ট্রিপল এইসব জিনিস নিয়ে পড়বো, তাদের কিন্তু ওই বিজ্ঞান মানে হলো প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তুমি কিন্তু ওই সাবজেক্টগুলোতে পড়তে পারো। ঠিক আছে? এখন বলতে পারো যে ভাই এগুলো নতুন শুরু হয়েছে, এখানে অ্যালুমনাই স্ট্রং না, ঠিক আছে, বাট এখানে তুমি পড়বা, স্কিল ডেভেলপমেন্ট করতে পারলে ইন ফিউচারে তোমাদের প্রবলেম হবে না। তোমাদের বারবার একটা কথাই বলতেছি, বিশ্ববিদ্যালয় অবভিয়াসলি তোমাকে একটা ট্যাগিং দিবে বা তোমাকে একটা আলাদা স্পেস দিবে, বাট তুমি যদি স্কিলফুল হইতে পারো তুমি যে কোনো জায়গা থেকে ভালো করতে পারবা। সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এগুলো যেহেতু পাবলিক, সো তোমার কস্টিং এর ব্যাপার স্যাপার কিন্তু নাই। তুমি যদি অন্য একটা প্রাইভেটে ভর্তি হও সেক্ষেত্রে দেখছো অনেক বেশি কস্টিং, সো এখানে কিন্তু কস্টিং এর ব্যাপার স্যাপার নাই। সো আমরা যারা একটু ডিপ্রেশনের মধ্যে আছে যে ভাই আমার সিএসসি ট্রিপল ই এই সকল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে খুবই ড্রিম ছিল, সো এই সকল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু তুমি ইজিলি এই সাবজেক্টগুলো এখানে পেয়ে যাবে। ঠিক আছে? সো তুমি এখানে কিন্তু পড়তে পারো। সো জিএসটি তোমার জন্য খুবই একটা ভালো অপশন। আরেকটা কথা বলি, এই যে কাটমার্কের কথা বললাম, এটা দিয়ে কি তুমি ভালো সাবজেক্ট পাবা? অবভিয়াসলি ভালো সাবজেক্ট কিন্তু পাবা না। সো তোমাকে কিন্তু ভালো করতে হবে। সো ভালো করার জন্য লাস্ট 2 মাসে তুমি কিভাবে প্রিপারেশন নিবা তার একটা কমপ্লিট স্ট্র্যাটেজি দিব। এটার মাধ্যমে দেখা গেছে জিএসটি তে যে টপ বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেখানে তুমি টপ সাবজেক্ট কিন্তু করতে পারবা। আবার সাধারণ বিশ্ববিদ্যালয়ে টপ সাবজেক্ট কিন্তু তুমি করতে পারবা যদি প্রিপারেশনটা এখন থেকে গুছিয়ে নিতে পারো। তো আমি এখানে জাস্ট কিছু পয়েন্ট বলবো প্রিপারেশনের ব্যাপারটা। এই প্রিপারেশনটা এখন থেকে তোমার কিভাবে আসলে নেওয়া উচিত। অনেকে কি করবে জানো, যে তোমাদের মধ্যে যারা আছে একটু মানে যাতে কোথাও হয় নাই, তারা শুরু থেকে প্রিপারেশনটা শুরু করবে। এটা খুবই খারাপ একটা জিনিস। তুমি যে বাকি ইউনিভার্সিটি পরীক্ষা দিছো এমন তো না তুমি কিছু পারো না, তুমি কিন্তু ভালো একটা পোরশন পারো অবভিয়াসলি। সো ভালো একটা পোরশন পারো, তুমি যদি এখন শুরু থেকে শুরু করো তাহলে কিন্তু তুমি সবার থেকে পিছিয়ে যাবা। তোমার শুরু করতে হবে শেষ থেকে শুরু। তার মানে কি, তুমি একটা চ্যাপ্টার অথবা একটা সাবজেক্ট যেখানে শেষ করছো, যে এই টপিকগুলো আমার শেষ হয়ে গেছে, এর বাকি যে টপিকগুলো বাকি আছে ওইগুলো নিয়ে এখন কাজ করো। এখন কথা হতে পারে ভাই এই মানে হলো বাকি পড়াগুলো কিভাবে পড়বো, আমি কি ওই একাডেমিকের মতো পড়বো নাকি অ্যাডমিশনের মতো পড়বো? এখানে অনেকেই আছে হচ্ছে ইঞ্জিনিয়ারিং থেকে তুমি জিএসটি দিতে আসবে, অনেকে আছে যে ভার্সিটি থেকে জিএসটি দিতে আসবা, অনেকে মেডিকেল থেকে জিএসটি দিতে আসবে। তাহলে কিভাবে পড়া উচিত? তুমি কি বইয়ের সব ম্যাথ করবা বা তুমি কি বইয়ের সব টপিক পড়বা? ব্যাপারটা হুবহু এরকম হবে না। ব্যাপারটা কিরকম হবে, তুমি শেষ থেকে শুরু করবা, তোমার যে বাকি টপিকগুলো আছে ওই বাকি টপিকগুলো থেকে শুরু করবা, এবং তোমার পড়াটা হবে জিএসটি কোশ্চেন ব্যাংক অনুযায়ী। কেমন? তুমি যে চ্যাপ্টারটা পড়বা সেটার হচ্ছে কোশ্চেন ব্যাংকটা খুলবা, এবং ওই আন্ডারে কি কি ম্যাথস মানে হলো মানে কি কি টপিক আসে ওইটার প্রতি এমফাসাইজ করে তারপরে তুমি পড়াটা শুরু করবা। অত ডেপথের টপিক পড়ার দরকার নেই, যেটা ধরো ইঞ্জিনিয়ারিং এ আসে, যেটা ধরো অনেক বড় ম্যাথ যেটা বোর্ডে আসে, ওগুলো করার দরকার নেই। এখন কি করবা, ওই টপিকের আন্ডারে জিএসটি তে কি কি ধরনের কোশ্চেন ছিল ওই কোশ্চেনগুলো তুমি সলভ করতে থাকবা। শুধুমাত্র জিএসটি না,
জিএসটির আন্ডারে যতগুলো ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকগুলো তুমি সলভ করতে থাকবা। বিশেষ করে যখন জিএসটি ছিল না তখন প্রত্যেকটা ইউনিভার্সিটি আলাদা এক্সাম হতো, তাদের যে কোশ্চেন প্যাটার্ন ওইগুলো তুমি ফলো করবা, তাইলে এখান থেকে কিন্তু তোমার ম্যাক্সিমাম প্রিপারেশন ডাউন হয়ে যাবে। তুমি যদি কেউ যদি এই দুইটা জিনিস কনফার্ম করতে পারে প্রত্যেকটা সাবজেক্টে, জিএসটি তারপরে হচ্ছে জিএসটি আন্ডারে যত ইউনিভার্সিটি আছে সবগুলো যদি কোশ্চেন ব্যাংকটা সলভ করে ফেলতে পারো, তুমি অবভিয়াসলি একটা ভালো সাবজেক্ট এখানে চান্স পেয়ে যাবা যদি এটা খুব ভালোভাবে শেষ করতে পারো। ঠিক আছে, এখন ভাইয়া আমি হচ্ছে আর একটু বেশি কনফার্ম হইতে চাচ্ছি, আর একটু বেশি কনফিডেন্ট থাকতে চাচ্ছি, তাহলে কি করা দরকার? বিশেষ করে এবার একটা কাজ করবে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংকটা খুব ভালোভাবে সলভ করবে, খুব নজর দিয়ে। কেন? কারণ এবার ওরা কোশ্চেন করবে, ঠিক আছে? কোশ্চেন করবে কে? কোশ্চেন করবে হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়। সো অবভিয়াসলি তারা যদি কোশ্চেন করে, তারা তাদের কোশ্চেন প্যাটার্নকে কিন্তু ভালো ফলো করবে। আর জিএসটি তে কোশ্চেন প্যাটার্ন খুব ভালো ফলো হয়, এটা ফলো করে। এটা ইঞ্জিনিয়ারিং না বা তুমি এটা ডিউর এক্সাম না যেখানে তোমার কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে। সো নরমালি এর 90% 95% কেজে বলা যায় আগের কোশ্চেন প্যাটার্নই ফলো করবে। ওকে, সো ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো তুমি ভালোভাবে সলভ করে ফেলবে, এই টু জেড কোনো কিছু বাদ দিবে না। এখান থেকে হুবহু কমন পড়বে, টাইপ তো কমন পড়বেই। তারপরে যদি বলি, এরপরে যদি ভাই তোমার কাছে টাইম থাকে অবভিয়াসলি এই জিনিসগুলো শেষ করবে, যেহেতু তোমার কাছে অলরেডি 2 মাসের মতো সময় আছে। আর আরেকটা কথা বলে দিচ্ছি, এবার কিন্তু কম্পিটিশন একটু বেশি হবে, আগের বারের মতো কম্পিটিশন হবে না। কেন? কারণ বললাম না সবগুলো এক্সাম একসাথে হয়ে গেছে, সবার ফোকাস কিন্তু এখন জিএসটির দিকে। ঠিক আছে, ডিইউ, তারপরে আরইউ, সিইউ, তারপরে কুমিল্লা ইউনিভার্সিটি, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, এর যে কোশ্চেন ব্যাংকগুলো আছে এগুলো সলভ করে ফেলবা ভালোভাবে, এমসিকিউ গুলো সলভ করে ফেলবা। হ্যাঁ, অনেকে ভাবতে পারবে সাস্টের গুলো কি সলভ করা দরকার আছে? আমি বলবো আপাতত দরকার নেই। সাস্টের গুলো আসার পসিবিলিটি খুবই কম। যদি তোমার সব শেষ হয়ে যায় তারপরে তুমি ট্রাই করতে পারো, বা আপাতত ট্রাই করার দরকার নেই। এই চারটা কাজ যে করতে পারবে তার জন্য জিএসটিতে যে কোনো ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্টের চান্স পাওয়া খুবই সহজ, এর বাইরে কিছুই নাই। ওকে, এখন আসো হ্যান্ড ক্যালকুলেশনের দিকে একটু ফোকাস করতে হবে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তোমাদের যেহেতু টাইম খুবই কম থাকে, যে ভার্সিটি অ্যাডমিশনে একটা জিনিস খুবই কাজ করে, দেখবা যে 1-2 মার্ক তো অনেক বেশি ইম্পর্টেন্ট, তারপরে 1 মিনিট 2 মিনিট টাইম সেভ করা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। 1-2 মার্কের জন্য র‍্যাঙ্ক অনেক আগে আছে, অনেক ভালো সাবজেক্ট পায়। সো হ্যান্ড ক্যালকুলেশন এখানে তোমাকে কাজ করবে। হ্যান্ড ক্যালকুলেশনে তুমি একটু ভালো হইতে হবে, ঠিক আছে? যে কিভাবে এই জিনিসটা খুব তাড়াতাড়ি করা যায়, কিভাবে এটাকে মিনিমাইজ করে কাছাকাছি রেজাল্টগুলো নেওয়া যায়, এগুলো যত তাড়াতাড়ি করতে পারবা। সো লাস্ট কয়েকটা এই যে 1 থেকে 2 মাস আছে শুধু হ্যান্ড ক্যালকুলেশনের দিকে একটু মানে কাজ করবে, নাম্বারগুলা, তারপরে হচ্ছে তোমার ভাগগুলা, গুণগুলা যত তাড়াতাড়ি করা যায়। ঠিক আছে, বিভিন্ন টেকনিক আছে, আমি সামনে হ্যান্ড ক্যালকুলেশন নিয়ে অবভিয়াসলি কয়েকটা ভিডিও দিব। এইরকম এফিসিয়েন্ট ভিডিও তুমি আর কোথাও পাবা না। সো ফিজিক্সের জন্য আলাদা, ম্যাথের জন্য আলাদা হবে, কেমিস্ট্রির জন্য আলাদা হবে। তো আই থিঙ্ক ওইখান থেকে তুমি একটা বেটার আউটপুট পাবা যে কিভাবে হ্যান্ড ক্যালকুলেশনগুলো আরো এফিসিয়েন্টলি করা যায়। রেগুলার এক্সামটা দিতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। যে কোনো তুমি এক্সাম বেঁচে থাকো, তুমি রেগুলার এক্সামগুলো দিতে থাকবা। শুধু এক্সাম দিলে হবে না, বা এক্সামের কোশ্চেনগুলো সলভ করবা। তুমি আজকে এক্সাম দিলা 20-30 পাইলা, কোনো সমস্যা নেই, বাট বাকি কোশ্চেনগুলো সলভ করে বুঝবা যে ভাই এই টপিকগুলোতে আমার প্রবলেম হইতেছে। অনেক ধরনের প্রবলেম পাবা, সেটা হচ্ছে পারা জিনিস ভুল করা, তাহলে ওইটাকে একটু ভালো করে করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে এই তো দেখিই নেই আমি, তার মানে তোমার সিলেবাস এখন বাকি, ওইটা শেষ করতে হবে। ঠিক আছে, আবার দেখবা যে বড় বড় ম্যাথ করতে প্রবলেম হয়ে যাইতেছে, ঠিক আছে, ওটাকে কিভাবে স্কিপ করা যায়, প্লাস ওটা যদি করতেও চাই কিভাবে কোনো শর্ট টেকনিক আছে কিনা, এই জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে। রেগুলার এক্সামের কোশ্চেনগুলোকে সলভ করবে। তো এটা ছিল মোটামুটি প্রিপারেশন স্ট্র্যাটেজি। যদি এটা ফলো করতে পারো অবভিয়াসলি এখানে কিন্তু খুব ভালো ভালো ইউনিভার্সিটিতে ভালো ভালো সাবজেক্ট আছে, যেখানে তুমি তোমার ইঞ্জিনিয়ারিং যে ড্রিম ছিল ভাইয়া এই সাবজেক্টে পড়বো সেটা কিন্তু কমপ্লিট করতে পারো। ঠিক আছে, আই থিঙ্ক জিনিসগুলো তোমাকে অনেক বেশি হেল্প করবে। এন্ড তোমাদের যদি এখানে কোনো কনফিউশন থাকে বা কোনো ডিমান্ড থাকে, বা যে হ্যান্ড ক্যালকুলেশন নিয়ে আর একটু বেটার ভাবে জানতে চাচ্ছি, বা হচ্ছে আমি এইটার কিভাবে বেটার ভাবে সাজেশন দেওয়া যায়, বা কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে অবভিয়াসলি করতে পারো, ইনশাআল্লাহ আমি তোমাদের হেল্প করবো।